এই সময়টা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। বেশ মিষ্টি একটা ঠান্ডা ওয়েদার চারিদিকে। হালকা রোদ আর কুয়াশার মাঝে ঘিরে আছে সোনাঝুরি। তবে আজ বেশ চাপে পড়েছে পরিণীতা। বিল্টু আসেনি কাজে। ও বেশ কয়েকটা বাড়ি খাবার ডেলিভারি দেয়। তাই আজ ওর অ্যাবসেন্সে বাকি যারা ডেলিভারি করে তাদের জায়গা ভাগ করে দিতে হচ্ছে পরিণীতাকে। তবে একটা বাড়ি খুব অফ রুটে। নতুন কাস্টমার সে। সোনাঝুরি কলেজের প্রফেসর নাকি, নতুন এসেছে এখানে। কিন্তু তার বাড়ি খাবার পৌঁছে দেওয়ার মতন কাউকেই পাচ্ছে না পরিণীতা। তাই বাধ্য হয়ে ঠিক করলো নিজেই যাবে। যদিও আগের মাসের হিসেব নিয়ে বসতে হতো ওকে। কটা বাড়ি থেকে পেমেন্ট আসা বাকি দেখার ছিল। কিন্তু সেসব কাজ পরে এসেই করতে হবে। এই ভেবেই খাবারগুলো নিয়ে স্কুটিতে স্টার্ট দিয়েছিল। তারপর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছিল একতলা সুন্দর সাজানো বাগান বাড়িটায়। এখানে আসলে কলকাতার অনেকে বাড়ি করে রাখে। শান্তিনিকেতনে দোলের সময় আসে অনেকে। বছরের বাকি সময়টা ফাঁকাই পড়ে থাকে বাড়ি, তাই এরা ভাড়া দেয় অনেক সময়। এই বাড়িটাও হয়তো তাই হবে। কথাগুলো ভাবতে ভাবতেই কলিং বেল বাজিয়েছিল পরিণীতা। তারপর 2 মিনিট অপেক্ষা করার পর দরজাটা খুলেছিল সে। আর পরিণীতা একদম থমকে গেছিল হঠাৎ। উল্টো দিকে 5 বছর আগের ফেলে আসা মানুষটা দাঁড়িয়ে। অনির্বাণ। মুখে হালকা দাড়ি, একটা ব্ল্যাক ফ্রেমের চশমা, আর একরাশ বিস্ময় নিয়ে সে এখন অপলক দৃষ্টিতে পরিণীতাকে দেখছে। দুজনেরই যেন এই সময় শব্দ নেই কোনো বলার মতন। সময় যেন কেমন স্থির হয়ে গেছে হঠাৎ। অতীত যে এইভাবে বর্তমানে চলে আসবে এটা আসলে ভাবতে পারেনি কেউই। তাই চুপ হয়ে গেছিল দুজনেই। তবে পরিণীতা কিছুক্ষণ পর নিজেকে সামলে শুধু বলেছিল, খাবারটা রাখো। তারপর অনির্বাণের হাতে প্যাকেটগুলো ধরিয়েই ও বারান্দা ধরে হাঁটতে শুরু করেছিল। এই সামনেই সিঁড়ি পেরিয়ে বাগানের সরু রাস্তাটা। তারপর কয়েক পা হাঁটলেই বাইরে বেরোনোর গেট। কথাটা ভেবেই জোরে পা চালিয়েছিল পরিণীতা। যত তাড়াতাড়ি সম্ভব অনির্বাণের থেকে দূরে চলে যেতে চাইছিল, কিন্তু পারল না এত চেষ্টার পরেও। অনির্বাণ ওর নাম ধরে ডাকতেই থমকে দাঁড়িয়ে পড়ল হঠাৎ আনমনে। অনির্বাণ সেই মুহূর্তে প্রায় দৌড়েই ওর কাছে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো তুমি? গলাটা খুব ভারী লাগলো যেন ওর। মনে হলো অনেকটা জমা কষ্ট নিয়ে জিজ্ঞেস করছে কথাটা অনির্বাণ। এই সময় পরিণীতা ওর দিকে এক পলক না তাকিয়ে পারল না। তারপর স্থির গলায় বলল, ভালো আছি। না, আর দাঁড়ালো না এরপর। পরিণীতা আগের মতনই তাড়াতাড়ি পা চালিয়ে বেরিয়ে এলো বাড়িটা থেকে, নিজের অতীত থেকে। কিন্তু অনির্বাণ কিরকম স্থিরভাবে দাঁড়িয়ে রইল এই মুহূর্তে। বিশ্বাস হচ্ছিল না ঠিক যে সত্যি এতদিন পরও পরিণীতাকে খুঁজে পেয়েছে। আবার ওই সরল নিষ্পাপ মুখটার মুখোমুখি হতে পেরেছে। কত খুঁজেছে ও এই বছরে এই মেয়েটাকে। হঠাৎ করে নিউ ইয়র্কে যখন পরিণীতার মেল আসা বন্ধ হয়ে গেল, ওই নাম্বারে ফোন করলে আর পাওয়া যেত না, তখন অনির্বাণের চারিদিকটা কিরকম অন্ধকার হয়ে আসতো। দম বন্ধ করা কষ্ট শুরু হতো যেন বুকে। এইভাবে 2 মাস কাটিয়ে অনির্বাণ আর থাকতে পারেনি নিউ ইয়র্কে। ফিরে এসেছিল কলকাতা। তারপর এয়ারপোর্ট থেকে সোজা চলে গেছিল কলেজ। কিন্তু কলেজে গিয়ে একটা ধাক্কা লেগেছিল ওর অর্ণার কথা শুনে। অর্ণা বেশ অবাক হয়েই বলেছিল অনির্বাণকে, তুমি জানো না পরিণীতা কলেজ ছেড়ে দিয়েছে? 2 মাস আগে তো টিসি নিতে এসেছিল প্রিন্সিপাল স্যারের কাছে। তবে ও আর আমার সঙ্গেও যোগাযোগ রাখে না। ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে মনে হয়। কোথায় আছে, কি করছে কিছুই জানি না। আর ও যেদিন টিসি নিতে এসেছিল সেদিন আসলে আমি আসিনি কলেজে, সেই জন্য দেখাও হয়নি আর। কথাগুলো শুনে অনির্বাণ স্থির থাকতে পারেনি আর। গলার আওয়াজ বাড়িয়েই বলে উঠেছিল, দেখা হয়নি মানে? তুমি ওর বাড়ি গিয়ে খোঁজ নাওনি আর? ও তো কলকাতাতেই আছে নাকি? এই কথার উত্তরে অর্ণা একটু স্থির গলায় বলেছিল, না, পরিণীতা ওর মামার বাড়িতে নেই। আমি গিয়েছিলাম ওখানে খোঁজ নিতে, কিন্তু ওর মামা বলল যে পরিণীতা আর ওর মা নাকি এই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে সেসব ওরা জানে না। কথাটা বলেই ওরা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল আমার। খুব অভদ্র লোকটা। শুনেছি পরিণীতাদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করত। সেই জন্যই কি চলে গেল, নাকি তোমার মা দেখা করে সেদিন? শেষ কথাগুলো সেদিন নিজের মনেই বলেছিল অর্ণা। কিন্তু অনির্বাণ খুব অবাক হয়ে ওকে মাঝখানে থামিয়ে জিজ্ঞেস করেছিল, মা দেখা করেছিল মানে? মা তো পরিণীতাকে চেনে না।
এর উত্তরে অর্ণা একটু জোর দিয়েই বলেছিল, চেনে না মানে? সেদিন কলেজের বাইরে এসেছিল তো তোমার মা। পরিণীতাকে গাড়িতে উঠতে বলেছিল নিজের, তবে ওদের মধ্যে কি কথা হয়েছে সেটা আমি জানি না। সেদিন অর্ণার কথাটা শুনে কিছুটা এলোমেলো হয়ে গেছিল অনির্বাণ। হঠাৎ পরিণীতার এইভাবে চলে যাওয়া, মায়ের ওর সঙ্গে দেখা হওয়া, সব কিছু কানেক্টেড না তো? আর ও তো চেনে ওর মাকে। মা সবসময় নিজের ক্লাস স্ট্যান্ডার্ড এইসব নিয়ে ভেবে চলা মানুষ। তাহলে কি মাই পরিণীতাকে কিছু বলেছিল, যার জন্য পরিণীতা ওর সঙ্গে সব কন্ট্যাক্ট শেষ করে দিল? কিন্তু মা পরিণীতাকে চিনবে কি করে? মা তো জানতো না কিছু ওর ব্যাপারে। অনির্বাণ নিজের পায়ে দাঁড়িয়ে পরিণীতার কথাটা বাড়িতে বলবে ভেবেছিল। তাহলে যদি মা বাবা আপত্তি করেও, তাহলে ওর একটা জোর থাকবে আলাদা থাকার। কিন্তু তাহলে পরিণীতার ব্যাপারে মা জানলো কি করে? স্নেহাকে কিছু বলেছে? বললে ওই মেয়েটাই বলতে পারে, ওর মতন মেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। কথাগুলো ভাবতে ভাবতেই সেদিন অনির্বাণ মায়ের কাছে গেছিল। ড্রয়িং রুমে মা তখন একটা ম্যাগাজিন পড়ছিল। হঠাৎ করে অনির্বাণকে আসতে দেখে তো খুব অবাক হয়ে গেছিল সেদিন। ছেলেটার তো এখন নিউ ইয়র্কে থাকার কথা, ও এখানে কলকাতায় কি করছে? কথাগুলো ভাবতে ভাবতেই বলেছিল চিন্তা নিয়ে, তুই তুই এখানে কি করছিস? তুই আসবি যে জানাসনি তো কিছু? কথাটায় অনির্বাণ কোনো উত্তর না দিয়ে অন্য একটা প্রশ্ন করে উঠল, একদম ওর মার কাছে এসে। তুমি পরিণীতার সঙ্গে কেন দেখা করেছিলে? কি বলেছ ওকে? অনির্বাণের মা এর উত্তরে আকাশ থেকে পড়ার মতন মুখ করেই বলেছিল, ও, তার মানে বলা হয়ে গেছে তোকে? কি অসভ্য মেয়ে, কোনো ভয়ও নেই। বললাম যে কলেজ থেকে সাসপেন্ড করে দিতে পারি, তারপরেও ওর এত সাহস। শেষ কথাগুলো নিজের মনেই বলে গেছিল অনির্বাণের মা। রাগে মুখটা লাল হয়ে গেছে এখন যেন অন্তরার। অনির্বাণ তবে এই মুহূর্তে সবটা বুঝে গেছিল খুব স্পষ্টভাবে। ও প্রায় চিৎকার করে উঠেছিল এবার। মাকে ধরেও চেঁচিয়ে বলেছিল, কি বলেছো তুমি পরিণীতাকে? কেন বলেছো? ও কি ক্ষতি করেছিল তোমার? আর ওর সঙ্গে কথা বলার আগে একবার আমাকে কিছু বলার প্রয়োজন মনে করলে না? এতটা ইনসেনসিটিভ তুমি? কথাগুলো শুনে এবার অনির্বাণের মা উত্তেজিত হয়ে ওর হাতটা নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলেছিল, তুই বলেছিলিস আমাকে ওরকম একটা লো স্ট্যান্ডার্ড মেয়ের সঙ্গে রিলেশনে যাওয়ার আগে? কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ক্লাস নেই, কোথাকার একটা ছোট লোক মেয়ে। তুই যেহেতু বলিসনি তাই আমিও বলার প্রয়োজন মনে করিনি কিছু তোকে। কথাগুলো ভীষণ কানে লেগেছিল অনির্বাণের। নিজের ধৈর্যটা তাই হারিয়ে ফেলেছিল। প্রচণ্ড রাগ নিয়েই বলেছিল, তুমি ওকে কতটুকু চেনো, কতটুকু দেখেছো ওকে? কাউকে না চিনে না জেনে এইভাবে ছোট লোক বলে দিলে? আর তুমি কি এইসব কথাগুলো ওর সামনেও বলেছো? তুমি কি ওকে এই ভাষায় ইনসাল্ট করেছো মা? এই প্রশ্নের উত্তরে অনির্বাণের মা বেশ তাচ্ছিল্য দেখিয়ে বলেছিল, হ্যাঁ, ওকে ঠিক এই ভাষাতেই অপমান করেছি। এরা যেরকম ল্যাঙ্গুয়েজ বোঝে ঠিক সেইভাবেই কথা বলেছি আমি। ভীষণ ভালো করে বুঝিয়ে দিয়েছি ওর সাথে আমাদের ডিফারেন্সটা কতটা। বুঝিয়ে দিয়েছি তোকে ফাঁসানো এত সহজ হলেও আমাদেরকে নিজের ট্র্যাপে ফেলা ইজি না। আসলে দোষটা তোরও না, দোষটা তোর ঠাকুমার। ছোটবেলা থেকে কোনো হস্টেলে দিয়ে দিলে ভালো হতো। ওই মহিলার কাছে রেখে মানুষ করে এই অবস্থা। নিজের মতন একটা ইমোশনাল ফুল তৈরি করেছে ছেলেটাকে। আচ্ছা, তোর চোখে স্নেহার মতন মেয়ে পড়ে না? না, এত সুন্দর স্মার্ট আমাদের স্ট্যান্ডার্ডের, সেখানে কোথাকার কে একটা চাল চুলোহীন মেয়ের সঙ্গে? না। আর কথাটাকে শেষ হতে দেয়নি সেদিন অনির্বাণ। ওর আর সহ্য শক্তি নেই এইসব কথাগুলোকে শুনে এখানে দাঁড়িয়ে থাকার। তাই মাঝপথে থামিয়ে দিয়েই বলেছিল নিজের কথাগুলো কেটে কেটে, এবার একটু থামো। আর না, আর একটা শব্দও বলবে না। দিনের পর দিন পার্টি করে ঘুরে বেরিয়ে আমাকে ঠাম্মার ভরসায় ছেড়ে রেখে তো ভীষণ ভালো করে নিজের জীবনটা কাটিয়েছো। আর এখন যখন সেই মানুষটা নেই, তখন তার নামে যা ইচ্ছে তাই বলছো। আর সত্যি আমি খুব খুশি যে আমি আমার ঠাম্মার মতন হতে পেরেছি। তোমাদের মতন মানুষকে টাকা দিয়ে মাপতে শিখিনি। আর হ্যাঁ, পরিণীতা কেমন মেয়ে সেটা বোঝার ক্ষমতা তোমার আর বাবার কোনোদিনও হবে না। কারণ তোমাদের সেই চোখ নেই যে একটা মানুষের মন বুঝতে পারবে। তোমাদের চোখে স্নেহা রাই পড়বে, ওই যারা নিজেদের শো আপ করতে জানে, লোকজনকে ইনসাল্ট করতে পারে ভালোভাবে। যাই হোক, এত কিছুর পরেই বাড়িতে আমার পক্ষে আর থাকা সম্ভব না। তোমরা তোমাদের স্ট্যাটাস আর মিথ্যে অহংকার নিয়ে ভালো থেকো। কথাগুলো শেষ করে সেদিন অনির্বাণ জোরে পা চালিয়ে বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে। তবে সেই মুহূর্তে ওর মা ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, অনেকবার ডেকেছিল ওর নাম ধরে।
কিন্তু অনির্বাণ আর পিছনে ফিরে তাকায়নি। এরপর অনির্বাণ আর নিউ ইয়র্কে ফিরে যায়নি কখনো। ভীষণ অপরাধবোধ হতো আসলে ওর। মনে হতো ওর কলকাতা ছেড়ে যাওয়াটাই একটা ভুল ছিল। যদি এই রূপকথার শহরে থেকে যেত তাহলে আজ এইভাবে জীবন ওকে বাস্তব চেনাতো না। এর মধ্যে অনির্বাণ নিজেও গিয়েছিল রাসবিহারী, পরিণীতার মামার বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো যে মামারা বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় শিফট করেছে কদিন আগে। পাড়ার কোনো লোক সেই বাড়ির অ্যাড্রেস বলতে পারেনি। তাই পরিণীতার বর্তমান ঠিকানা জানার শেষ আশাটুকুও অনির্বাণের মন থেকে মুছে যায়। কিন্তু ও সোনাঝুরিও এসেছিল পরিণীতাকে খুঁজতে, কারণ পরিণীতা কথায় কথায় বলতো সোনাঝুরির কথা। কিন্তু ওর বাবার নাম, অ্যাড্রেস কিছু জানা না থাকায় তখনও অনির্বাণকে খালি হাতে ফিরে যেতে হয়েছে কলকাতা। এরপরে ভেঙে যাওয়া টুকরো মনটাকে নিয়েই ও শুরু করেছিল বাঁচার লড়াই। টিউশনি করে নিজের পড়াশোনা চালিয়েছে, নেট পাশ করে যাদবপুর থেকে পিএইচডি করেছে, থেকেছে মেসে, হস্টেলে। এর মধ্যে মা বাবা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল যদিও অনির্বাণের সঙ্গে, কিন্তু অনির্বাণ আর কখনো ফিরে যায়নি। আসলে ওর ধাক্কা লেগেছিল খুব। পরিণীতার এইভাবে ওর জীবন থেকে চলে যাওয়াটা অ্যাকসেপ্ট করতে পারেনি কিছুতেই। বারবার এই 5 বছরে মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠেছে শুধু। মনে হয়েছে কতটা অপমান, কতটা যন্ত্রণা নিয়ে পরিণীতা ওর থেকে দূরে সরে গেছে, কিভাবে নিজেকে আলাদা করে নিয়েছে বিচ্ছিন্ন কোনো দ্বীপের মতন। আর এই সব যাদের জন্য হয়েছে তাদের দোষটা অনির্বাণ কোনোদিনও ভুলতে পারবে না। তাই নিজেকেও আলাদা করে রেখেছে এই 5 বছর মা বাবার থেকে। তবে সোনাঝুরি কলেজে পোস্টিং পাওয়ার পর অনেকদিন বাদে ওর মনে একটা আশার আলো জেগেছিল যে যদি এবার পরিণীতার অ্যাড্রেসটা খুঁজে পায়ও সোনাঝুরিতে থেকে। কিন্তু সবটা যে এতটা সহজ করে দেবে নিয়তি, পরিণীতা নিজে ওর কাছে আসবে এইভাবে, এটা কল্পনাও করেনি। সেদিন যেন অনির্বাণের মনে হয়েছিল অনেক দিনের নির্বাসন থেকে মুক্তি পেয়েছে অবশেষে। এবার হয়তো ও অভিমানের পাহাড়টা গলাতে পারবে, দূরত্বটাকে শেষ করতে পারবে দুজনের। তবে সেদিন অনির্বাণ নিজেকে কিছুটা সামলে নিয়ে সোনাঝুরি হেসেলের রিপ্লেটে লেখা নাম্বারটাতে ফোন করেছিল সন্ধেবেলা। একবার দুবার রিং হয়ে সেই চেনা গলার আওয়াজটা ফোন ধরেছিল ওর অবশেষে। হঠাৎ সেই মুহূর্তে মনে হয়েছিল, ইস, কালকে যদি এসএমএসে খাবার অর্ডার না করে ফোন করতো একবার, তাহলে হয়তো গলার আওয়াজটুকু চিনে ফেলতো। জীবন থেকে আরও একটা দিন বাদ হয়ে যেত না পরিণীতাকে ছেড়ে। একা একা কথাগুলো ভাবতেই ওপারের গলাটা হ্যালো হ্যালো করতে করতে একটু যেন অধৈর্য হয়ে বলেছিল, আপনার কি কোনো দরকার নেই কথা বলার? তাহলে শুধু শুধু ফোন করেছেন কেন? অদ্ভুত তো। এই কথাগুলোর উত্তরে অনির্বাণ সে মুহূর্তে শুধু দুটো শব্দই বলতে পেরেছিল। আস্তে গলায় থমকে উত্তর দিয়েছিল, আমি বলছি অনির্বাণ। না, পরিণীতা আর কোনো কিছু বলেনি এরপর। আসলে কিছু কথা এক জীবনে একটা মানুষের সাথে শেষ হয়ে যায় হঠাৎ। তাই আর অনির্বাণকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিয়েছিল পরিণীতা। আর কি হবে কথা বাড়িয়ে? এই 5 বছরে অনির্বাণ নিশ্চয়ই স্নেহার সাথে বিয়ে করে ফেলেছে। আর যদি নাও করে থাকে খুব তাড়াতাড়ি করবে নিশ্চয়ই। ওর মা তো সেরকমটাই বলেছিল। আর বলেছিল অনির্বাণের সঙ্গে পরিণীতার তফাৎ কতটা। কথাগুলো আজও ভুলতে পারেনি ও। প্রত্যেকটা লাইন এখনও কানে বাজে যেন পরিণীতার। সেই তাচ্ছিল্য ভরা দৃষ্টি, সেই নোংরা চাহনি আজও শেষ করে ওকে অকারণে ব্যস্ত সময়ের ভিড়ে। তাই আর পারবে না সেই অপমানের কাছে ফিরে যেতে, কখনো পারবে না। কথাগুলো ভেবে তাই সুইচ অফ করে দিল সেদিন ফোনটা পরিণীতা। কিন্তু অনির্বাণ পারল না নিজের চেষ্টাটা থামাতে আজও। ওই বন্ধ হওয়া ফোন নাম্বারে কল করলো তাই বেশ কয়েকবার। যদি একবার পরিণীতা কিছু বলে, কিছু জিজ্ঞেস করে ওকে, কিন্তু বারবার নিস্তব্ধতা ফেরত পেতে পেতে শেষেও নিজেও কেমন ক্লান্ত হয়ে গেল যেন। ফোনটা রেখে বসে পড়লো সোফায়। মনে হলো যতদিন না অনির্বাণ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কি এই দূরত্ব শেষ হওয়া সম্ভব নয়? পরিণীতা কি আর কখনো ফিরবে না ওর কাছে? এইভাবে আড়ালে রাখবে নিজেকে সারা জীবন? এইসব এলোমেলো চিন্তার ভিড়েই পরের দিনের সকাল হয়েছিল সোনাঝুরিতে। তবে আজ রাতের খাবার দিতে বিকেল বিকেল ছোটু এসেছিল অনির্বাণের বাড়িতে। অনির্বাণ তবে অবাক হয়নি অন্য একজনকে দেখে। পরিণীতা যে আর কোনোদিন এই বাড়ি দরজায় দেখা দেবে না এটাও খুব ভালোভাবেই জানে। তাও যে ওর অর্ডারটা ক্যান্সেল করেনি সোনাঝুরির হেসেল, পরিণীতা যে অন্যের হাত দিয়ে হলেও খাবারটা পাঠিয়েছে ওর, এটা দেখে ভালো লাগলো অনির্বাণের। মনে হলো আজও হয়তো কিছু বাকি আছে। অনির্বাণ তবে এত সহজে হাল ছাড়ার ছেলে নয়। আর পরিণীতা কলকাতা থেকে চলে এসে এখানেই বছর কেমন আছে এটা জানার ইচ্ছে ওর আছে। তাই চুপ না থেকে এই বাচ্চা ছেলেটাকে প্রশ্ন করলো, কি নাম তোমার? আর কাল যে এসেছিল আজ সে কেন এলো না খাবার দিতে?
কথাটা শুনে ছেলেটা মাথা নেড়ে বলল, কে, পরিণীতা দিদি? না না, দিদি কেন আসবে? এত বড় ব্যবসাটা তো দিদিদেরই। ওর অনেক কাজ থাকে, ডেলিভারি করার জন্য তো আমরা আছি। কাল আমি ছুটি নিয়েছিলাম, এই রুটে আসার মতন ছেলে পাচ্ছিল না বলে দিদি নিজে এসেছিল, কিন্তু আজ থেকে রোজ আমি আসবো খাবার দিতে। আমার নাম ছোটু। কথাগুলো শুনে অনির্বাণ বেশ অবাক হয়েছিল মনে মনে। পরিণীতা এরকম একটা ব্যবসা চালায়? ওর তৈরি খাবার এই এলাকার সবাই চেনে। ওই শান্ত, কম কথা বলা মেয়েটার যে ব্যবসা চালানোর মতন গুণও আছে, এটা জানা ছিল না অনির্বাণের। খুব নতুন লাগছিল পরিণীতাকে আজ এই সব শুনে। তবে এই সব চিন্তার ভিড়েই ও আবার জিজ্ঞাসা করে উঠেছিল ছোটুকে, তোমার দিদি একাই এই ব্যবসা চালায়? কতদিন হলো এই সোনাঝুরির হেসেলের? এর উত্তরে ছোট একটু ভেবে বলল, মনে হয় 4 বছর। আমি তবে 3 বছর ধরে কাজ করি। এখানে যে কত বাড়িতে আমাদের খাবার যায় ঠিক নেই। তবে দিদি এর মধ্যে আবার একটা টিউটোরিয়াল হোমও চালায়। আমাদের মতন যাদের বাইরে মাস্টারের কাছে পড়ার টাকা নেই তাদের পড়ায়। দিদি খুব ভালো জানো, আমার স্কুলে পড়ার সব খরচ দিদি দেয়। কথাগুলো খুব সরল মনে বলে গেল ছোটু। আসলে ওর শুধু একটা সুযোগ চাই পরিণীতার সুনাম করার। ওর মনে হয় ওর দিদির মতন কেউ এই পুরো পৃথিবীতে হয় না। আসলে 3 বছরে পরিণীতা ওকে একদম নিজের ভাইয়ের মতন ভালোবাসে। তাই হয়তো ছেলেটা ওর দিদির কথা বলতে পারলে আর কিছু চায় না। তবে কথাগুলো শুনে অনির্বাণেরও ভালো লাগলো ভীষণ। মনে হলো এইভাবে হিসেব না করে শুধু পরিণীতাই ভাবতে পারে। মানুষ হিসেবে ওকে চিনতে ভুল হয়নি অনির্বাণের। কথাটা ভেবেই ও ছোটুকে বলে উঠল আস্তে গলায়, আমি যেতে পারি তোমাদের ওই টিউটোরিয়াল হোমে? তোমার দিদির সাথে আলাপও হয়ে যাবে, নিয়ে যাবে আমাকে? এটা শুনে ছোটু আসল কারণটা বুঝতে না পেরে লাফিয়ে বলল, তুমি যাবে? তুমি কলেজে পড়াও না, শুনেছি। দিদিরও তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগবে। ঠিক আছে, আমি কাল এসে নিয়ে যাব তোমাকে, বিকেলে আসবো। কথাগুলো একগাল হেসে বলল ছোটু। অনির্বাণের মুখেও এবার হাসি। মনে হলো একটা ব্রিজ পাওয়া গেছে। এই ছেলেটার জন্যই হয়তো দূরত্ব ভেঙে কাছে আসবে ওরা আরেকবার। ছোটু তার পরের দিন নিজের কথা রেখেছিল। ও দায়িত্ব নিয়ে অনির্বাণকে টিউটোরিয়াল হোমে নিয়ে এসেছিল। একটা ছোট বারান্দা আর সেটা পেরিয়ে ক্লাসরুম। অনির্বাণ আসতে পায়ে এই দূরত্বটুকু অতিক্রম করে হাজির হয়েছিল পরিণীতার সামনে। পরিণীতা সেই সময় বোর্ডে কী সব অঙ্ক করাচ্ছিল। উল্টো দিকে সব ক্লাস 5-6 বাচ্চারা বসে। তার মধ্যে ছোটু হঠাৎ ওর কাছে এসে বলেছিল, দিদি এই দেখো কাকে নিয়ে এসেছি। ওই স্যারটা যাকে কাল খাবার পৌঁছে দিতে গেছিলাম। পরিণীতা কথাটা শুনে অঙ্ক ভুলে গিয়ে কিরকম যেন স্থির হয়ে গেছিল হঠাৎ। তারপর দরজার দিকে তাকিয়ে দেখেছিল অনির্বাণের সামনে দাঁড়িয়ে। সেও স্থিরভাবে ওরই দিকে তাকিয়ে। কি বলবে ঠিক এই মুহূর্তে পরিণীতা বুঝতে পারছিল না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে নিজের এই এলোমেলো ভাবটাকে সামলে নিয়েছিল। তারপর একটু দৃঢ় হয়ে বাইরে বারান্দায় বেরিয়ে এসেছিল পরিণীতা। আজ আরও অনির্বাণকে এড়িয়ে যাবে না। কথাটা ভেবেও সোজাসুজি জিজ্ঞেস করেছিল, কি দরকার এখানে, কেন এসেছো? অনির্বাণের উত্তরে একটু অবাক হয়ে বলেছিল, আমরা একই জায়গায় আছি, আর এটা জেনেও আমি যোগাযোগ করব না, ভাবলে কি করে? পরিণীতা এটা শুনে কিছুটা স্থির গলায় বলেছিল, যোগাযোগ রাখার মতন সম্পর্ক তো আমরা নেই। অনেক দিন আগেই সেসব শেষ। কথাটায় অনির্বাণ আর নিজেকে আটকাতে পারল না। পরিণীতার কাছে কয়েক পা এগিয়ে এসে বলল, এত সহজে সব শেষ হয় না। আমি কত খুঁজেছি তোমাকে এই 5 বছরে। আমি জানি মা তোমাকে খুব বাজেভাবে ইনসাল্ট করেছিল, তাই তুমি কলেজ ছেড়ে। না, অনির্বাণকে আর কথা বাড়াতে দিল না পরিণীতা। এই মুহূর্তে মাঝখানে থামিয়েই বলল, তোমার মার কথাগুলো আমার মনে আছে, খুব স্পষ্টভাবে মনে আছে। তাই আলাদা করে আর বলার দরকার নেই। আর তুমি রিলেশন রাখতে চাওনি, সেটা নিজের মুখেই আমাকে বলতে পারতে। তোমার মাকে পাঠানোর দরকার ছিল না। অনির্বাণ এর উত্তরে ঠিক কী বলবে বুঝতে পারছিল না। তাও পরিণীতাকে বোঝানোর চেষ্টা করে বলে উঠেছিল, তুমি ভুল ভাবছো, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো আমাকে। আমি কেন আমার মাকে পাঠাতে যাব? পরিণীতা এর কথাটায় একটু অধৈর্য হয়ে বলেছিল, এই 5 বছরে আমার যা বোঝার আমি বুঝে গেছি। আর সত্যি তোমার সঙ্গে আমার অনেক পার্থক্য। তোমার মা ঠিকই বলেছিল, আমাদের ক্লাস স্ট্যান্ডার্ড কিছু মেলে না। তাই আমি আর নতুন করে কিছু বুঝতে চাই না। আর এই 5 বছরে আমরা দুজনেই তো দুজনের লাইফে অনেকটা এগিয়ে গিয়েছি। তাই পুরনো কথা আলোচনা করে কোনো লাভ নেই। প্লিজ তুমি এসো।
কথাটা শেষ করে পরিণীতা সেদিন চলে যেতে যাচ্ছিল, কিন্তু অনির্বাণ হঠাৎ ওর হাতটা ধরেছিল খুব শক্তভাবে। তারপর কিছু একটা বলতে চেয়েছিল যেন, কিন্তু কথাটা শুরুর আগেই ওই শূন্য বারান্দায় আরেকজন এসে দাঁড়িয়েছিল। পরিণীতা বলে ডেকে উঠতে অনির্বাণ খেয়াল করেছিল ছেলেটাকে। হালকা দাড়ি, চশমা চোখে, ছাই রঙা একটা পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল ছেলেটা। পরিণীতা এই মুহূর্তে নিজের হাতটা অনির্বাণের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আস্তে গলায় বলেছিল, প্লিজ তুমি যাও, আমাদের আর কোনো কথা নেই। কথাটা শেষ করেই ও এগিয়ে গিয়েছিল সেই নাম না জানা ছেলেটার দিকে। তারপর হাসি মুখে ছেলেটার হাতটা হঠাৎ ধরে বলে উঠেছিল, সৌমু, তুমি এসে গেছো? বাচ্চাদের বইগুলো এনেছো? এর উত্তরে ওই সৌম্য নামের ছেলেটা হেসেই বলেছিল, তোমার আদেশ, আজ বই লাগবে, আমি না এনে পারি? ভেতরে ক্লাসে চলো, বই দেব সবাইকে। বাই দ্য ওয়ে, উনি কে? শেষ কথাটা অনির্বাণের দিকে তাকিয়েই বলেছিল ছেলেটা। পরিণীতা এর উত্তরে কঠিন গলায় বলেছিল শুধু, কাস্টমার। খাবার নেয় আমাদের কাছ থেকে, কিছু দরকার ছিল তাই এসেছিল। যাই হোক, আমাদের কথা শেষ, উনি চলে যাবেন এখনই, তুমি ভেতরে ক্লাসে এসো। কথাটা বলতে সৌমু আর কোনো কথা না বাড়িয়ে ক্লাসের ভেতরে চলে গিয়েছিল। তবে পরিণীতা কখনো খেয়াল করেছিল অনির্বাণ কিরকম থমকে যাওয়া দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে? এই মুহূর্তেও জানে ও যেটা অনির্বাণকে বোঝাতে চেয়েছে ঠিক সেইভাবেই অনির্বাণ ভেবেছে সবটা। আসলে পরিণীতার মনে একটা অভিমান অনেকদিন ধরে জমেছিল। মাঝে মাঝে মনে হতো যদি কোনোদিন ভুল করেও অনির্বাণের সাথে দেখা হয়ে যায় ওর, তাহলে ও কখনোই ভাঙবে না, বুঝতে দেবে না যে সেই পুরনো ফিলিংসগুলোকে নিয়েই ও আজও বেঁচে আছে। যদি অনির্বাণ স্নেহাকে বিয়ে করার ডিসিশন নিতে পারে ওর মা বাবার কথা শুনে, তাহলে পরিণীতাও এই মিথ্যে গল্পটা সাজাতে পারে অনির্বাণের সামনে, ওকে দেখিয়ে দিতে পারে আজ ওর জীবনে অনির্বাণ এর জায়গায় অন্য একজন আছে। সৌম্য ছোটবেলার বন্ধু হলেও অনির্বাণ তো সেটা জানে না। ও হয়তো ভাববে নতুন কোনো মানুষ পরিণীতার জীবনে। কথাগুলো ভেবেই পরিণীতা ওর সামনে এসে আস্তে গলায় বলেছিল, কিছুক্ষণ আগে যেই এগিয়ে যাওয়ার কথাটা বলছিলাম, আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। 5 বছর অনেকটা সময়, তোমার জন্য আমার জন্য। ভালো থেকো, আর প্লিজ কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। কথাটা শেষ করেই ও বারান্দাটাকে একেবারে খালি করে চলে গিয়েছিল ভেতরে ক্লাসরুমে। কিন্তু অনির্বাণ কিরকম স্তব্ধ হয়ে গেছিল যেন। অনেক কষ্টেও কয়েক পা এগিয়ে বেরিয়ে এসেছিল টিউটোরিয়াল হোম থেকে। মনে হচ্ছিল এই 5 বছরের দূরত্বটা তো কিছুই ছিল না। আজ সামনাসামনি আসার পর বুঝলো শেষ হওয়া কাকে বলে, দূরত্ব আসলে কি। আজ পরিণীতা খুব ভালো করে ওকে বুঝিয়ে দিল যে আর কোনো গল্প নেই ওদের, আর কিছু ফেরত পাওয়ার নেই অনির্বাণের। এই 5 বছর বাদে আবার দেখা হয়েও অনির্বাণের হাতটা একদম খালি, একদম শূন্য ওর চারিদিকটা। সেদিনের পর অনির্বাণের ভেতরে কিছু একটা যেন ভেঙে গেছিল। কাউকে ফিরে পাওয়ার ইচ্ছেটা শেষ হয়ে গেছিল। পরিণীতা অন্য একজনের সঙ্গে আছে, আজ আর ওর জীবনে অনির্বাণের কোনো আলাদা জায়গা নেই। কথাটা যতবার মনে হচ্ছে ততবার পরিণীতার অন্যের হাত ধরা, ফিরে না তাকানো, স্থির ভাবলেশীন গলার আওয়াজটা কানে বাজছে। অনির্বাণ যেন শেষ হয়ে যাচ্ছে ভেবে এসব। এতদিন যখন এই মেয়েটার সঙ্গে চোখে না দেখা দূরত্ব ছিল, তখন অনেক পুরনো স্মৃতির ভিড় ছিল শুধু, কিন্তু এই দম চাপা কষ্টটা ছিল না ওর। কাউকে চোখের সামনে দেখেও তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা ছিল না মনে। আর এর মধ্যেও নিজে না চাইলেও অনেক সময় সোনাঝুরির রাস্তায় দেখা হয়েছে ওর পরিণীতার সঙ্গে, কখনো একা, কখনোই সৌম্যর সাথে দেখেছে পরিণীতাকে অনির্বাণ। হয়তো আনমনে ছেলেটার সঙ্গে হাসতে হাসতে দূরে হেঁটে গেছেও, অথবা ছেলেটার স্কুটিতে বসে কিছু একটা ভাবতে ভাবতে বেরিয়ে গেছে পরিণীতা অনির্বাণকে অদেখা করে। আবার কখনো সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে আনমনে চোখাচোখি হয়ে গেছে দুজনের। তবে প্রত্যেকবারই পরিণীতা অনির্বাণকে দেখে এক পাও নিজের এগিয়ে আসেনি, কখনো কথা বলেনি নিজে থেকে, অচেনা হয়ে থেকেছে ওর সামনে। অনির্বাণে এই সময়গুলোতে কিরকম চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে যেন। মনে হয়েছে 5 বছর সত্যি বড্ড বেশি সময়, হয়তো একজনের জীবন থেকে পুরোপুরি মুছে যাওয়ার জন্য যথেষ্ট। শুধু অনির্বাণই যা পারল না, পুরনো সময়, পুরনো মানুষটাকে ভুলে এগিয়ে যেতে। সেই শনিবার এই সব ভাবনার ভিড়ে অনির্বাণ কলেজ শেষ করে দাঁড়িয়েছিল কিছু দূরের বাস স্ট্যান্ডে। আজ বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে খুব, তবে অনির্বাণের ফাঁকা টিচার্স রুমে বসে থাকতে ভালো লাগছিল না ঠিক। কাল রবিবার, তাই অনেকে ডে অফ নিয়ে বাড়ি গেছে। কথাটা ভেবে খারাপ লাগছিল খুব ওর। মনে হচ্ছিল এই এত বড় পৃথিবীতে একটা বাড়ি হলো না ওর, একজন কেউ নিজের হলো না, মা বাবা তারা
তারা নিজেদের অহংকারে এতই মত্ত যে ওর দিকটা ভাবলই না কোনোদিন। নিজেদের অহংকারে ওর জীবনটা শেষ করে দিল। ও ভালোবাসতো পরিণীতাকে। ঠাম্মা মারা যাওয়ার পর প্রথম এমন একজনকে পেয়েছিল যার সাথে মন খুলে হাসতে পারতো, নিজের ভালো খারাপগুলোকে শেয়ার করতে পারতো। মা জেনে বুঝে সেটাকে শেষ করে দিল, আর বাবা সব শুনে মাকে সাপোর্ট করলো। আর পরিণীতাও 5 বছর পর অনির্বাণকে একটা সুযোগ দিল না নিজের কথাটা বলার, সবকিছু ঠিক করার। ওকে কিরকম দূরে সরিয়ে রাখলো একজন অচেনা মানুষের মতন। কথাগুলো ভাবতে ভাবতে সেদিন বাস স্টপে এসে যখন পৌঁছেছিল তখন মুষলধারে বৃষ্টি নেমেছিল সোনাঝুরিতে। চারিদিকটা আবছা হয়ে গেছিল ওর, কিন্তু কিছু সময় কোনো কিছু থেকেই আর নিজেকে বাঁচাতে ইচ্ছে করে না। এই বৃষ্টিতে মুছে যেতে ইচ্ছে হয়। এমনিও জীবনটা এখন অনির্বাণের বৃষ্টি ভেজা ঘষা কাচের মতনই লাগে, যেখানে চারিদিকটা ভীষণ আবছা, নিচের লোকগুলো খুব অস্পষ্ট। তবে এই আবছা জলছবির মধ্যেই সেই শনিবার অনির্বাণের সাথে আবার দেখা হয়েছিল পরিণীতাও একটু দূরে বাসের জন্য অপেক্ষা করছিল ছাতা হাতে। প্রথমে অনির্বাণ খেয়াল না করলেও একটু পরে চোখ চলে গেছিল ওর। দেখেছিল পরিণীতাও ওর দিকেই তাকিয়ে, তবে চোখাচোখি হতেই চোখটা সরিয়ে নিল পরিণীতা সেই মুহূর্তে। কিন্তু অনির্বাণ ওর দিকেই কিরকম থমকে তাকিয়ে রইল। বৃষ্টির জল ততক্ষণে অনির্বাণকে পুরোই ভিজিয়ে দিয়েছে। পরিণীতা খেয়াল করেছিল সেটা দূরে দাঁড়িয়েও, কিন্তু সেই কলেজের দিনটার মতন আজ আর নিজের ছাতা নিয়ে এগিয়ে যেতে পারেনি ও ছেলেটার কাছে। বৃষ্টি থেকে অনির্বাণকে আড়াল করার কোনো চেষ্টা করেনি পরিণীতা, যদিও ও হাজার কঠিন হওয়ার চেষ্টা করলেও মাঝে মাঝে অনির্বাণের দিকে চোখ পড়ে যাচ্ছিল। দেখছিল অনির্বাণের থমকে থাকা দৃষ্টি, কাক ভেজা শরীরটাকে, কিন্তু এরপরও কিছুতেই এগোতে পারেনি আর ছেলেটার দিকে। মনে হয়েছে স্নেহা আছে, এই সোনাঝুরিতে না থাকলেও কলকাতায় তো আছে। অনির্বাণের কাছে যাওয়ার আর তাই কোনো মানে নেই ওর। তবে শুধু একটা কথাই ওর মাথায় আসছে না, যখন নিজের মাকে দিয়ে অপমান করিয়ে পরিণীতার সঙ্গে সম্পর্ক ভাঙলই অনির্বাণ স্নেহার জন্য, তাহলে কেন আবার 5 বছর বাদে দেখা হওয়ার পর টিউটোরিয়াল হোমে এলো ছেলেটা নিজে থেকে? কথা বলার চেষ্টা করলো ওর সঙ্গে, নাকি এখানে ওর ফ্যামিলি মানে মা বাবা স্নেহা কেউ নেই বলেই এসব করলো? আসলে কলেজের পুরনো প্রেম তো, তাই নস্টালজিক হয়ে গেছিল হয়তো দেখে, অকারণে জাস্টিফাই করার চেষ্টা করছিল নিজেকে। আর ঠিকই তো, অনির্বাণ তো ওর সঙ্গে প্রেমই করেছে, ভালোবাসেনি। ভালোবাসলে মা বাবার কথায় আজ স্নেহার সঙ্গে থাকতো না। কথাগুলো নিজের মনকেই বলছিল পরিণীতা সেই দিন, বা হয়তো জোর করে এইসব ভেবে নিজের ভেতরে একটা রাগ তৈরি করার চেষ্টা করছিল পরিণীতা, যাতেও কোনোভাবেই অনির্বাণের কাছে এগিয়ে না যায়। ওকে বৃষ্টিতে ভিজতে দেখেও পরিণীতা নরম না হয়ে যায় সব ভুলে। আর এই ছেলেটার সঙ্গে যে সত্যি ওর কিছু মেলে না। একবারই অসম সম্পর্কটায় জড়িয়ে যে অপমানটা পেয়েছে, আবার সেই অপমানের কাছে ফেরত যেতে পারে না পরিণীতা। আর ঠিকই তো, সেদিন অনির্বাণের মা ঠিক কথাই তো বলেছিল, অনির্বাণের মতন ছেলের জন্য স্নেহার মতন মেয়েই একেবারে পারফেক্ট। পরিণীতার যে কোনোদিন কেউ দাম দেবে না, এটাই স্বাভাবিক। কথাগুলো ভেবেই ও মুখ ঘুরিয়ে ওই ফাঁকা রাস্তাটায় দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। বৃষ্টির জন্য বাস অটো কিছুই আসছিল না প্রায়। চোখের পলকে কেটে যাচ্ছিল সময়। দুজন প্রাক্তনের একটা বৃষ্টি ভেজা বিকেলে একটা কাচের দেওয়ালের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর প্রায় আধ ঘন্টা বাদে একটা অটো আসায় পরিণীতা আর কিছু না ভেবে উঠে পড়েছিল অটোটাতে। এই মুহূর্তে অনির্বাণের সামনে থেকে চলে যেতে পারলেই বোধহয় শান্তি, কিন্তু অনির্বাণ এরপরেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল বৃষ্টির মধ্যে। বুঝতে পারছিল না পরিণীতা ওকে ঠিক কী অপরাধের শাস্তি দিচ্ছে এইভাবে। ওর মায়ের অপমানটাই ওর কাছে বড় হলো, আর অনির্বাণের এতদিনের ভালোবাসা, এত অপেক্ষা, সেগুলোর কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই পরিণীতার কাছে? নাকি ওই নতুন যে মানুষটা পরিণীতার মনে এতটা জায়গা করে নিয়েছে, এই 5 বছরে যে অনির্বাণ ওর কাছে একটা আবছা স্মৃতি ছাড়া আর কিছুই না, যার সঙ্গে শুধু দূরত্বটুকুই রাখা যায়? কথাগুলো ভেবে সেদিন অনির্বাণের চারিদিকে কালো মেঘ জমেছিল খুব, আকাশের থেকেও ঘন কালো মেঘ। মনে হচ্ছিল শরীরটাও আস্তে আস্তে কেমন হালকা হয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর, মাথাটাও যন্ত্রণায় ছিটে যাচ্ছে, কিন্তু তাও এক পা এগোনোর মতন জোর পাচ্ছে না। মনের সঙ্গে শরীরও যেন ভেঙে পড়ছে আজ। আসলেই একা জীবনটার ধকল আর নিতে পারছে না অনির্বাণ, আর পারছে না পরিণীতার সামনে অচেনা হয়ে বাঁচতে। তবে সেদিন রাতে একটা ঘটনা ঘটেছিল যেটা পরিণীতাকে নিজের আড়াল ভাঙতে বাধ্য করেছিল যেন। আসলে সেই রাতে ছোটু অনির্বাণের বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে আসার পর আনমনে পরিণীতাকে বলে উঠেছিল,
ওই যে সেদিন টিউটোরিয়াল হোমে যে দাদাটাকে নিয়ে এসেছিলাম, ও শরীর খুব খারাপ জানো দিদি, ভীষণ জ্বর। খাবার দিতে গিয়ে দেখলাম ঠিক মতন দাঁড়াতে অবধি পারছে না। বললাম বাড়ির লোকের যদি ফোন নাম্বার থাকে কোনো তাহলে দিতে, ফোন করে জানাবো। কিন্তু কি বললো জানো, বললো নিজের কোনো লোক নেই, কাউকে জানানোর মতন নাকি কেউ নেই। দাদাটা অনেক বছর ধরে একাই থাকে। বুঝতে পারলাম না কিছু, দেখে তো ভালো বাড়ির ছেলে বলেই মনে হয়, কি হয়েছে কে জানে। কথাগুলো শুনে পরিণীতার যেন কেমন ধাক্কা লাগলো হঠাৎ। নিজের কেউ নেই মানে? মা বাবা স্নেহা সবাই তো আছে অনির্বাণের, তাহলে এরকম কেন বলল? নাকি পরিণীতার হিসেবে কিছু ভুল হচ্ছে বুঝতে? এই 5 বছরে অনির্বাণের জীবনে কিছু কি বদলে গেছে যেটা পরিণীতা জানে না? কথাগুলো ভাবতেই খেয়াল হলো অনির্বাণের খুব জ্বর, বলল না ছোটু? কিন্তু আজ বিকেলে তো দেখা হয়েছিল কলেজ মোড়ে, তখন তো খুব বৃষ্টি পড়ছিল। তাহলে কি বৃষ্টিতে ভিজেই জ্বর এলো ছেলেটার? কথাটা ভাবতেই মনে পড়ে গেল সে পুরনো দিনের একই ঘটনা। কলেজ থেকে ফেরার সময় সেদিন তো খুব বৃষ্টি নেমেছিল। পরিণীতা দূর থেকে দেখেছিল অনির্বাণকে। ছেলেটা হাত দিয়ে নিজের মাথাটাকে বৃষ্টির জল থেকে আড়াল করার চেষ্টা করতে করতে এগিয়ে যাচ্ছিল বাস স্টপের দিকে। পরিণীতা তখনই জোরে পা চালিয়ে ওর কাছে গিয়ে ছাতাটা ধরেছিল অনির্বাণের মাথায়। সেদিনও বাসে উঠে অনির্বাণ কাশতে শুরু করেছিল না? ওইটুকু বৃষ্টির জল লেগে ছেলেটার সর্দি কাশি হয়ে গিয়েছিল। পরিণীতা তো তাই বাস থেকে নেমে ছাতাটাও দিয়ে দিয়েছিল নিজের। তাহলে কি আজও সেরকম কিছু হলো? কিন্তু আজ তো অনির্বাণ অনেক বেশি সময় ধরে দাঁড়িয়েছিল বৃষ্টির মধ্যে, পুরো ভিজে গেছিল। পরিণীতা তো দূর থেকে দাঁড়িয়ে খেয়াল করেছিল অনির্বাণ কাঁপছে ঠান্ডায়, কিন্তু সে কলেজের দিনটার মতন আজ এগিয়ে যেতে পারেনি। শুধু আসলে একটা না দেখা কাচের দেওয়াল আছে ওদের মাঝে, সেটা পার করতে পারেনি পরিণীতা। সেই জন্য কি এতটা জ্বর এলো অনির্বাণের? কথাগুলো ভেবেও আর স্থির থাকতে পারলো না যেন। কিছুতেই ছেলেটার কাছে না গিয়ে থাকতে পারলো না নিজে। এতটা শরীর খারাপের মধ্যে একা আছে অনির্বাণ। ছোটু বাইরের লোক বলে হয়তো বাড়ির কারো নাম্বার দেয়নি। পরিণীতা গিয়ে জোর করলে অনির্বাণ বাড়িতে খবর দেবেই নিজের। কথাটা ভাবতে ভাবতেই পরিণীতা প্রায় রাত 9টার সময় এসে হাজির হলো অনির্বাণের বাড়িতে। তারপর মনের সব দ্বিধাগুলোকে দূরে সরিয়ে এত বছরে তৈরি কাচের শক্ত দেওয়ালটাকে ভেঙে কলিং বেল বাজালো পরিণীতা অনির্বাণের দরজার। সেদিন 3-4 বার কলিং বেল বাজানোর পর অনির্বাণ ধীরে ধীরে এসে দরজা খুলেছিল ওর। বুঝতে পারছিল না কে এলো এখন। এই সময় তো কারোর আসার কথা নয়। এসব ভাবনার ভিড়েই গায়ে চাদরটাকে ভালোভাবে জড়িয়ে আলতো পায়ে এগিয়ে গিয়েছিল, কিন্তু দরজা খুলতেই ও স্তব্ধ হয়ে গেল কিরকম। পরিণীতা ওর সামনে দাঁড়িয়ে। এত রাতে? পরিণীতাও অনির্বাণকে দেখে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড। অনির্বাণের মুখটা ভীষণ ফ্যাকাশে লাগছে এখন। পরিণীতা এটা দেখে চুপ থাকতে পারল না আর। ও নিজে থেকে বলে উঠল, তুমি ঠিক আছো? তোমার খুব জ্বর হয়েছে শুনলাম। কথাটায় অনির্বাণ কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল একটু নিস্তেজ গলায়, ঠিক আছি আমি, কিছু হয়নি। কিন্তু কথাটা বলেই ওর মাথাটা হঠাৎ ঘুরে গেল কেমন। অনির্বাণ ঠিক টাল রাখতে পারলো না নিজের। পরিণীতা ব্যাপারটা খেয়াল করেই ওর হাতটা ধরে নিল এই মুহূর্তে শক্ত করে, আর অনুভব করলো অনির্বাণের শরীরের উত্তাপটা। পরিণীতা এবার বেশ জোরেই বলে উঠল, তোমার তো সত্যি খুব জ্বর। ঠিক আছো মানে? ভেতরে চলো। কথাটা বলে অনির্বাণকে ভেতরের ঘরে নিয়ে এলো একটু জোর খাটিয়েই। অনির্বাণ যদিও সেই সময় পরিণীতাকে বারবার বলছিল চলে যেতে। আসলে এতদিন যখন সোনাঝুরিতে আসার পরেও পরিণীতা ওকে চিনেও চেনেনি, একবারও নিজে থেকে ওর সঙ্গে কথা অবধি বলেনি, তখন আজ ওর জ্বরের সময় পরিণীতার কনসার্ন কেয়ার অনির্বাণ আর চায় না। কথাটা ভেবেই ওকে সেদিন চলে যেতে বলেছিল ছেলেটা। কিন্তু পরিণীতা সেই সবে কান্না দিয়েই অনির্বাণকে ধরে সাপোর্ট দিয়ে ঘর অবধি নিয়ে এসেছিল। তারপর ওকে বিছানায় শুইয়ে দিয়ে বলেছিল, তোমার বাড়ির নাম্বার দাও, তোমার মাকে ফোন করে জানাই। এত জ্বরের মধ্যে এখানে পড়ে আছো একা একা, এটা ঠিক না। কথাটা বলে পরিণীতা খেয়াল করেছিল অনির্বাণ যেন কিরকম নিস্তেজ হয়ে যাচ্ছে। কথাগুলো জড়িয়ে আসছে ওর, চোখ দুটো বুজে আসছে জ্বরের ঘোরে। তার মধ্যে অনির্বাণ আস্তে গলায় বলে উঠল, কেউ নেই জানানোর মতন। আমি 5 বছর ধরে একা থাকি। মা বাবাকে আমার কোনো ব্যাপারে জড়ানোর দরকার নেই, ওরা ওদের মতন ভালোই আছে। কথাটা শুনতেই পরিণীতার কিরকম ধাক্কা লাগলো যেন। কি বলছে এইসব অনির্বাণ? একা থাকে মানে? তবে ও এবার একটু ভেবে বলে উঠল, তাহলে স্নেহার নম্বর দাও, ও আজ জানলে কাল ঠিক চলে আসবে তোমার কাছে। এই কথাটাই অনির্বাণ জ্বরের ঘোরের মধ্যেও শখ পেল একটা। ও অবাক হয়েই বলল, স্নেহা? স্নেহা কেন আসবে আমার কাছে? কে ও? আর আমার জ্বর তো ওর কি? পরিণীতা কথাটা কিরকম আকাশ থেকে পড়লো। ও নিজেও অবাক হয়ে বলল, তোমার বিয়ে হয়নি স্নেহার সঙ্গে? তোমার মা যে বলেছিল তুমি নিউ ইয়র্ক থেকে ফিরলেই তোমাদের বিয়ে দিয়ে দেবে। কথাটায় অনির্বাণ
এবার কিরকম ক্লান্ত স্বরে বলল, মা বলল আর তুমিও বিশ্বাস করলে? আমাকে একবারও জিজ্ঞেস পর্যন্ত করলে না? তবে না, কথাটা শেষ করে অনির্বাণ আর কিছু এক্সপ্লেন করতে পারলো না পরিণীতাকে। ওর শরীরের সব শক্তি যেন শেষ বলে মনে হচ্ছে। অনির্বাণ এর এত ক্লান্ত লাগছে যে চারিদিকটা ভ্যাপসা হয়ে এলো ওর। কালো অন্ধকার জমে উঠলো চোখের সামনে হঠাৎ। পরিণীতা এবার খেয়াল করলো অনির্বাণের আর কোনো সেন্স নেই, তবে পরিণীতারও ঠিক মাথা কাজ করছে না এখন। অনির্বাণ যা বললো সেটা কি ঠিক? তাহলে কি ওর বিয়ে হয়নি স্নেহার সঙ্গে? পরিণীতা অনির্বাণকে ভুল বুঝেছে এতদিন ধরে? আর মা বাবার ব্যাপারে কি বললো? যোগাযোগ নেই কোনো 5 বছর ধরে? কথাগুলো জানার পর পরিণীতা কিছুতেই আর স্থির থাকতে পারলো না। নিজের ওপরে ভীষণ রাগ হলো হঠাৎ। এতদিন হলো ছেলেটা সোনাঝুরিতে আছে, কিন্তু পরিণীতা একবারও ভালো করে কথা অব্দি বলল না। এমনকি আজ এই বৃষ্টির দিনে যখন দেখলো যে অনির্বাণ ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, তখনও এগিয়ে গেল না। অনির্বাণ তো কিরকম থমকিয়ে দাঁড়িয়েছিল ওর দিকে, কিন্তু পরিণীতা সে দৃষ্টিটা দেখে অদেখা করে দিল। কথাটা ভাবতে ভাবতে ওর অনির্বাণের নিস্তেজ শরীরটার দিকে চোখ চলে গেল। ছেলেটার ফ্যাকাশে মুখ পরিণীতাকে আরও থমকে দিল কেমন। ও এবার অনির্বাণের হাতটা ধরে ডাক্তারকে কল করলো। তারপর সে সারা রাতটাই রইল অনির্বাণের বাড়িতে। ওষুধ কিনে আনার ব্যবস্থা করা থেকে ওর মাথায় জল পট্টি দিয়ে জ্বর কমানোর চেষ্টা সবই করলো পরিণীতা রাত জেগে। ছোটকে এর মধ্যে ডেকে নিয়েছিল যদিও, রাতে যদি কোনো দরকার লাগে, কিন্তু ছোট অনির্বাণের কাছে থাকবে এটা বলার পরও পরিণীতা ওর পাশ ছেড়ে ওঠেনি। সবসময় অনির্বাণের হাত ধরে বসেই ছিল কেমন। আসলে কিরকম কষ্ট হচ্ছিল পরিণীতার আজ ছেলেটার জন্য। বারবার মনে পড়ে যাচ্ছিল ওর অসহায় দৃষ্টিটা, যেন কত কি বলার ছিল পরিণীতাকে অনির্বাণের। কিন্তু পরিণীতা ওকে কোনো সুযোগই দিল না, একবারও অনির্বাণের দিকটা শোনার চেষ্টা করলো না কখনো। আজ অনির্বাণকে এরকম নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে ওর খুব মনে হচ্ছে একবার যদি ছেলেটা ওর সঙ্গে কথা বলে, একবার যদি ওর দিকে তাকায়, ওর কাছে আসে, তাহলে পরিণীতা আর কখনো হয়তো যেতে দেবে না অনির্বাণকে, কখনো ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে না। সেই রাতে সারাক্ষণ পরিণীতা এই সবই ভেবে গেছিল এক মনে। তারপর ধীরে ধীরে ভোরের আলো ফুটেছিল সোনাঝুরিতে। অনির্বাণের জ্বরটাও নেমে এসেছিল অবশেষে। তবে সেদিন চোখ খুলে পরিণীতাকে দেখে অনির্বাণ সত্যি চমকে গেছিল, কিন্তু পরিণীতাকে কিছু বলার আগেই পরিণীতা বলে উঠেছিল, শরীর কেমন লাগছে? জ্বর নেই তো? কথাটা বলেই ওর মাথায় হাত দিয়েছিল নিজে থেকে। তখন অনির্বাণ ওর হাতটা সরিয়ে বলেছিল একটু কঠিন গলায়, তুমি কি পাগল হয়ে গেছো? সারা রাত আমার বাড়িতে এসে থাকলে, ওই ছেলেটা জানলে কি ভাববে বলো তো? তোমাদের তো মনে হয় বিয়ে ঠিক? আমার মতন একটা ভ্যালুলেস মানুষের জন্য কেউ এইসব করে নাকি? শেষ কথাগুলো যে অনির্বাণ একটা চাপার রাগ থেকে বলছে এটা পরিণীতা বুঝলো, কিন্তু ও আর চুপ না থেকে আস্তে গলায় বলেছিল, সৌম্য আমার শুধু ভালো বন্ধু হয়, আমাদের মধ্যে কিছু নেই। সেদিন আমি যা বলেছি বানিয়ে বলেছিলাম। আসলে আমি ভেবেছিলাম তোমার আর স্নেহার রিলেশন আছে। তোমার মা আমাকে এটাই বলেছিল যে তোমাদের নাকি বিয়ে ঠিক, তোমার নিউ ইয়র্ক থেকে ফেরার পরেই বিয়েটা হয়ে যাবে, তাই আমিও বানিয়ে ওই সব। ওর কথাটা এবার মাঝপথে থামিয়ে দিল অনির্বাণ। ও একটু উত্তেজিত হয়ে উঠে বসে বলল, মা তোমাকে এইসব বলেছিল? আর তুমি কি সেই জন্য আমার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট রাখোনি? সেই জন্য সোনাঝুরিতে দেখা হওয়ার পরেও কথা বলোনি একবারও? কথাগুলো বলতে বলতে অনির্বাণ কিরকম নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল কিছুক্ষণ। আসলেও আজ বুঝলো এই 5 বছরের নিস্তব্ধতার কারণটা, পরিণীতার ফিরে না তাকানোর কারণটা। পরিণীতা তখন আস্তে গলায় বলে উঠল, সেদিন তোমার মা এমন কিছু কথা বলেছিল আমাকে যে আমি তারপর আর কোনো কিছু যুক্তি দিয়ে চিন্তা করতে পারিনি। নিজের গাড়িতে বসিয়ে আমাকে এই কথাটাও বলেছিল যে আমি আর আমার মা নাকি ছেলেদের ফাঁসিয়ে টাকা রোজগার করি। সেদিনের সেই অপমানটার পর আমার আর কিছু ভাবার অবস্থা ছিল না। আর বাড়ি ফিরে দেখছিলাম মামাও মার গায়ে হাত তুলেছে, রক্ত পড়ছিল। কপালটা কেটে গিয়ে সেই মুহূর্তে মনে হয়েছিল কলকাতা আমাদের জায়গা নয়, ওই শহরে কেউ নেই যে নিজের। তাই আমি আর মা সোনাঝুরি ফিরে এসেছিলাম। তবে আজ এই 5 বছর বাদে মনে হচ্ছে একবার তোমার সঙ্গে কথা বলা উচিত ছিল, একবার তোমাকে সত্যিটা জিজ্ঞেস করা উচিত ছিল আমার। কথাগুলো কেটে কেটে বলেছিল পরিণীতা। তখন থমকে থাকা গলায় ভীষণ ক্লান্তভাবে উত্তর দিয়েছিল অনির্বাণ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, তোমাকে ফোনে না পেয়ে, মেল করে যোগাযোগ করতে না পেরে আমি 2 মাস বাদে নিউ ইয়র্ক থেকে কলকাতা ফিরে এসেছিলাম, কিন্তু ততদিনে তুমি কলকাতা ছেড়ে দিয়েছিলে। আমি কলেজে গিয়ে অন্যার কাছে শুনেছিলাম সব। আমি সত্যি জানতাম না মা তোমাকে ঠিক কি কি বলেছে, তবে মায়ের সাথে কথা বলে বুঝেছিলাম যে মা কতটা খারাপ কথা বলতে পারে একজনকে, শুধুমাত্র তার ক্লাস, তার স্ট্যাটাস আলাদা বলে। আমি সেই দিনই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। মা বাবা তারপর অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে আমার সঙ্গে, কিন্তু আমি কখনো ফিরে যাইনি। কথাটা বলে অনির্বাণ একটু থেমেছিল।
পরিণীতার এই মুহূর্তে মনে হচ্ছে কোনো অর্ধেক পড়া বইয়ের গল্প শুনছে যেন, যেই বইয়ের একটা দিকই শুধুমাত্র পড়েছে পরিণীতা, বিপরীত দিকটা তো অজানাই। কথাটা ভাবতে ভাবতেই ও অনির্বাণকে জিজ্ঞেস করে উঠল, আর নিউ ইয়র্ক ওখানে যাওনি? আর তোমার পড়াশোনা পিএইচডি? কথাটার উত্তরে অনির্বাণ আস্তে গলায় বলে উঠল, যাদবপুর থেকে পিএইচডি কমপ্লিট করেছি, নিউ ইয়র্ক আর ফিরে যাওয়ার কথা ভাবতেও পারিনি। কলকাতা আসলে তাও একটা স্মৃতির শহর, আর স্টাইফেনের টাকায় চলে যেত আমার ঠিকভাবেই, কিন্তু এর মধ্যে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি তোমাকে। তোমার মামার বাড়িতে গেছিলাম প্রথমে, কিন্তু ওখানে কাউকে পাইনি, ওরা বাড়ি চেঞ্জ করে চলে গেছিল ততদিনে অন্য জায়গায়। এরপর 2-1বার তো সোনাঝুরিতে এসেও এদিক ওদিক ঘুরেছি, যদিও কখনো দেখা হয়ে যায় এই ভেবে, কিন্তু সেই সময় এটা ভাবিনি যে দেখা হলে তুমি আর চিনতে পারবে না আমায়, কথা বলতে চাইবে না একটুও। কথাগুলো বলে আবার থামলো কিছুক্ষণ অনির্বাণ, তারপর নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বলল, মা তোমাকে আমার আর স্নেহার ব্যাপারে যা বলেছে সেটা অর্ধেক সত্যি। আসল কথা হলো, স্নেহার বাবা মা এসেছিল আমার নিউ ইয়র্ক যাওয়ার আগের দিন সম্বন্ধ নিয়ে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে, কিন্তু আমি শুনেই না বলে দিয়েছিলাম, বিয়ের কোনো কথা এগোতেই দিইনি কখনো। কথাটা শুনে পরিণীতা ঠিক কি বলবে বুঝতে পারছিল না। এরপর এত ভুল বুঝেছে ছেলেটাকে, দিনের পর দিন ওকে নিজের কাছে আসতে দেয়নি, কোনো যোগাযোগ রাখেনি। আর অনির্বাণ এর পরেও এই 5 বছরে ওকে এত খুঁজেছে, দেখা হওয়ার পর কথা বলার চেষ্টা করেছে পরিণীতার জন্য, এমনকি নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক রাখেনি ছেলেটা, শুধুমাত্র ওকে ভালোবাসে বলে। কথাগুলো ভেবে হঠাৎ চোখে জল জমল ওর, বুঝতে পারছিল না এত ভুল বোঝার পর কিভাবে ফিরে যাওয়া যায়, কিভাবে বলা যায় ভালোবাসি। কিন্তু সেই মুহূর্তে অনির্বাণই বলে উঠেছিল, আই অ্যাম সরি, আমার মা যা যা বলেছে সেই সবের জন্য। আর ভুল কিছুটা আমারও ছিল, আমার নিউ ইয়র্ক যাওয়ার আগেই আমাদের রিলেশনের ব্যাপারে বলে দেওয়া উচিত ছিল, তাহলে যা রিয়াক্ট করার আমার ওপর করতো, তোমাকে এইভাবে একা ডেকে এত বাজে কথা বলতো না। ভেবেছিল আসলে আমি বাইরে আছি, এই সুযোগে তোমাকে ইনসাল্ট করে সম্পর্কটা ভেঙে দেবে আমাদের, আর সেটাই হলো। 5 বছর কিভাবে শেষ হয়ে গেল আমাদের। কথাটার উত্তরে পরিণীতা এরপর আর চুপ থাকতে পারল না, অনির্বাণের হাতটাকে নিজের কাছে নিয়ে শক্ত করে ধরে বলল, আমারও ভুল, আমি সব বিশ্বাস করেছি, কখনো তোমাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। আমি যদি একবার কথা বলতাম নিজে, তাহলে হয়তো এইভাবে 5 বছর শেষ হতো না আমাদের। কথাটা বলে পরিণীতা কেঁদে ফেললো এবার নিজের মনে, আর পারছে না এই ভেতরের কষ্টটাকে আটকাতে। এত বছরের জমা দম চাপা যন্ত্রণাটা বেরিয়ে আসছে এবার চোখ ঝাপসা করে। কিন্তু অনির্বাণ আর ওকে এইভাবে অন্ধকারের মধ্যে থাকতে দিল না, হঠাৎ আঁকড়ে ধরলো পরিণীতাকে নিজের সমস্তটা দিয়ে, তারপর আস্তে গলায় বলল, 5 বছর শেষ, কিন্তু জীবনটা এখনো আছে, তাই সময়ও হয়তো আছে আরেকবার নতুন করে শুরু করার সোনাঝুরিতে। কথাটায় পরিণীতা আর কিছু বলতে পারলো না এই মুহূর্তে, শুধু নিঃশব্দে ভেজা চোখে জড়িয়ে থাকলো অনির্বাণকে। আসলে অনেকদিন বাদে এই স্পর্শটা পেল, সেই কলেজের ক্রাশ, পুরনো ক্লাসরুম, বৃষ্টি ভেজা বাস স্টপ পেরিয়ে অবশেষে সত্যি এই ছেলেটা এলো ওর জীবনে একটা না হওয়া গল্পকে পূরণ করতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।